হ্যালো নমস্কার বন্ধুরা, বাংলিশ পান ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব কিভাবে ইংরেজি সাহিত্যে নাটকের উদ্ভব হলো। নাটক হলো অভিনয়, দৃশ্যকাব্য এবং মিশ্র কলা গোত্রীয়। কুইন এলিজাবেথের সময় সাহিত্য জগতে কবিদের মধ্যে স্পেন্সার, এডমান্ড স্পেন্সার এবং স্যার ফিলিপ সিডনির মতো কবির আবির্ভাব ঘটলেও এই সময়টা ছিল মূলত নাটক রচনার সমৃদ্ধ সময়। সাহিত্য সাধনায় কোনো রীতি হঠাৎ করে একদিনে উদ্ভব হয়ে শীর্ষবিন্দুতে পৌঁছাতে পারে না। নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। এই নাটকের আবির্ভাবের পেছনে রয়েছে এক দীর্ঘ পরম্পরা। এ যুগের তথা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের আবির্ভাব হয়। শেক্সপিয়রের নাটক বিশ্ববিখ্যাত হওয়ার পিছনে দীর্ঘকালীন এক অবিরাম প্রচেষ্টা কার্যকরী থেকেছে এবং তারই উত্তরসূরি হয়েছেন উইলিয়াম শেক্সপিয়র। তাই শেক্সপিয়রের শ্রেষ্ঠত্ব অনুধাবন করতে হলে এবং নাটকের উত্থান এবং অগ্রগতি আমাদের জানতে হলে এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। সব যুগেই নিরক্ষর মানুষের সংখ্যা অধিক, জীবন যুদ্ধে ব্যস্ত মানুষের সংখ্যাও কম নয়। মূলত এদের কথা ভেবেই একদিন দৃশ্যকাব্য বা নাট্যকাব্যের উদ্ভব হয়েছিল। একেবারে গোড়ার দিকে ধর্মীয় আচরণ এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই নাটক রচনা হতো। প্রাচীন গ্রিসের নাটকগুলো ছিল সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক। অনেক পরে রোমের নাটকও রচিত হয়েছিল, তখনও ধর্মীয় অনুশাসনকে কেন্দ্র করেই নাটক রচিত হয়েছিল। উইলিয়াম জে লংয়ের ভাষাতে, ইন দ্য ল্যাটার ডেজ অফ রোমান এম্পায়ার দ্য চার্চ ফাউন্ড দ্য স্টেজ possessed by guideful place which debased the morals of a people already fallen too low। ইংরেজি নাটকের উদ্ভবকালের প্রাথমিক অবস্থায় প্রাক খ্রিস্টান ধর্মের বিভিন্ন রীতি বিষয়ক উৎসব, সেন্ট জর্জ এবং রবিন হুড নাটক, মেপল নৃত্য এবং নানা প্রকারের লোকগাথামূলক নাটকের প্রভাব বিশেষ কার্যকরী থেকেছিল। তখন খ্রিস্টান ধর্ম সংস্কৃতি, বিশেষ করে খ্রিস্টমাস এবং স্টার সানডে সব, অর্থাৎ যিশুর জন্ম হতে পুনরুত্থান বিষয়ক সবটারই মধ্যে নাটকীয় এক পরিবেশের সুযোগ থাকায় গির্জার পুরোহিত, পাদরিক সম্প্রদায় এবং গায়ক সম্প্রদায় সঙ্গীতের মধ্য দিয়ে কখনো কখনো আবার নাটকীয় চরিত্র সৃষ্টি করে সেগুলোর অভিনয় শুরু করে। মধ্যযুগের এই নাটকীয় সংলাপই পরবর্তীকালে বর্ধিত আকারে এবং বহু চরিত্র সহযোগে ক্রিস্টমাস নাটক, এপিফ্যানি নাটক, প্যাশান নাটক প্রভৃতিতে রূপান্তরিত হয়। এভাবেই দ্বাদশ শতাব্দীতে সাধারণ সংলাপ ধর্মীয় অনুষ্ঠানমূলক নাটকের রূপ নেয়। কিন্তু সে সময়ে ধর্মীয় সবকিছুতেই ল্যাটিন ভাষার প্রভাব থাকায় নাটকের সংলাপও রচিত হয়েছিল ল্যাটিন ভাষাতে। ধীরে ধীরে কালক্রমে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এই নাট্য অনুষ্ঠান গির্জার অভ্যন্তর হতে প্রকাশ্য স্থানে দিবালোকে অনুষ্ঠিত হতে থাকে এবং ক্রমেই মাতৃভাষায় ভার্নাকুলারে সংলাপ রচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় আচার অনুষ্ঠানের সীমাবদ্ধতা অতিক্রম করে সৃষ্টি রহস্য হতে শেষ বিচারের দিন পর্যন্ত, লাস্ট জাজমেন্টের দিন পর্যন্ত বিভিন্ন বিষয় নাটকের অন্তর্ভুক্ত হয়। এই নাটকগুলোকে বলা হয় মিরাকেল নাটক। ত্রয়োদশ শতাব্দীতে, ইন দ্য 13th century, মিরাকেল নাটকের জনপ্রিয়তা হেতু সমগ্র ইংল্যান্ডে এর প্রভাব ছড়িয়ে পড়ে এবং মিরাকেল নাটকগুলো বিভিন্ন চক্রাকারে, সাইকেল আকারে বিভক্ত হয়ে চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীর শেষ পর্যন্ত অভিনীত হতে থাকে। এই প্লেগুলোকে বলা হতো সাইকেল অফ মিরাকেল প্লেস। যেমন নাটক নিয়ে চেস্টার সাইকেল, 54টি নাটক নিয়ে ইয়র্ক সাইকেল, 32টি নাটক নিয়ে ওয়েকফিল্ড সাইকেল তৈরি হয়। এছাড়াও কভেন্ট্রি সাইকেল নামে একটি সাইকেল ছিল। এই নাটকগুলিতে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত হতো। এই সাইকেলগুলোর কাজ হলো বিভিন্ন জায়গায় ঘুরে নাটক পারফরমেন্স করা, লোকদেরকে দেখানো। বিভিন্ন শহরে ঘুরে এগুলো হতো। মিরাকেল নাটকের প্রবল জনপ্রিয়তার কালে আরও এক ধরনের নাটকের উদ্ভব ঘটে, যা মোরালিটি প্লে নামে পরিচিত। মোরালিটি নাটকের সম্পর্কে ডেভিড ডাইসেস বলেন, ইট ডাজ নট ডিল উইথ biblical or pseudo-biblical story, but with personified abstractions of virtues and vices who struggle for man's soul। মধ্যযুগের সেই অন্ধকারে আত্মার জাগরণ বা উন্মোচনই ছিল আধ্যাত্মিক আদর্শের চরম প্রতিপাদ্য বিষয়। 7টি পাপের দৃশ্য, 7 deadly sins,
যেমন দয়া, করুণা, সততা, সত্তানুশক্তি প্রভৃতি, এই গুণাবলীর প্রতীকী চরিত্রের সঙ্গে ঈশ্বরের কথোপকথন হতো এবং অন্যদিকে মানব চরিত্রের নিহিত পাপ ও বর্বরতার প্রতীক চরিত্র শয়তান প্রমুখদের কার্যকলাপ, বিভীষিকাময় মৃত্যুর নৃত্য প্রভৃতি মোরালিটি নাটকের প্রতিপাদ্য বিষয় ছিল। দ্য প্রাইড অফ লাইফ নাটকের রাজা রেক্স বিভাসের হুঙ্কার এবং তার শেষ পরিণতি, দ্য ক্যাসেল অফ পারসিভিয়ারেন্স এর পবিত্র দেবদূতের সঙ্গে পাপ দেবদূতের সংলাপ এবং দ্বন্দ্ব, এবং পঞ্চদশ শতাব্দীর বিখ্যাত মোরালিটি নাটক এভরিম্যান। এই এভরিম্যানের নায়কের শেষ পরিণতি দৃশ্যে এভরিম্যান ভালো কাজের ফলশ্রুতি হিসেবে রেজারেকশন বা পুনরুত্থান লাভ করে। এই সমস্ত দৃশ্যাবলী স্থান পেয়েছে এইসব নাটকে। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে মানবিক ও নৈতিক সমস্যা নির্ভর আরও এক ধরনের রূপক আশ্রয়ী নাটকের উদ্ভব হয়, যা সাধারণত ইন্টারলিউড নামে পরিচিত। একেবারে প্রথম দিকে এই ধরনের এই ইন্টারলিউডগুলির, এই ছোট নাটকগুলির ভোজসভায় অতিথিদের মনোরঞ্জনের জন্য অভিনীত হতো। ক্রমে এর সঙ্গে যুক্ত হলো সামাজিক প্রেক্ষিত এবং হাস্যরসাত্মক উপাদান, সাধারণ নাগরিক এবং ফ্রায়ারদেরকে চরিত্র হিসেবে অন্তর্ভুক্ত করে এবং রূপকের প্রভাবের অবলুপ্তি ঘটিয়ে এক নতুন ধরনের নাটক সৃষ্টি হলো, যা মূলত হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক। মেডোয়েলের লেখা ফালজেন্স অ্যান্ড লুক্রেস এই নাটকটি ল্যাটিন হতে অনূদিত হয়। এটা ল্যাটিন হতে অনূদিত প্রথম ইন্টারলিউড। ল্যাটিন হতে প্রথম অনূদিত নাটক জন রাসেলের লেখা দ্য নেচার অফ ফোর এলিমেন্টস এবং জন রেডফোর্ডের লেখা উইট অ্যান্ড সায়েন্স। এইসব নাটক নতুন ধরনের ইন্টারলিউড, যা সাধারণত হিউম্যানিস্ট মোরালিটি প্লে নামে পরিচিত। শিক্ষার ওপর গুরুত্ব প্রদান করে এই ধরনের ইন্টারলিউড ক্রমেই মধ্যযুগীয় প্রথা হতে দূরে সরে আসে। 16 শতকে জন হেউডের লেখা ইন্টারলিউড এটি বিধিবাক্য অপেক্ষা বিনোদনের উপরই অধিক গুরুত্ব দেয়। তার উইট অ্যান্ড উইটনেস, দ্য প্লে অফ লাভ, দ্য প্লে অফ ওয়েদার, দ্য প্লে কল্ড দ্য ফোর পিপি, এই সমস্ত নাটকগুলি সেকালের সর্বশ্রেষ্ঠ ইন্টারলিউড এর মধ্যে পড়ে। মোক্ষ বিষয়ক নির্দেশাবলী অর্থাৎ আত্মার মুক্তি বিষয়ক নির্দেশাবলী হতে টিউডর যুগের ইন্টারলিউড শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সরে এসেছে। ঠিক তেমনভাবেই ধর্মক্ষেত্রে হতে রাজনৈতিক ক্ষেত্রে নাটকের মুখ্য বিষয় স্থানান্তরিত হয়ে এক ধরনের প্রোপাগ্যান্ডিস্ট মোরালিটি নাটকের উদ্ভব হয়। জন বেলের লেখা কিং জোয়ান, জন স্কলটনের লেখা ম্যাগনিফিসেন্স এবং নিকোলাস উডালের লেখা রেসপাবলিকা, এগুলো হলো এই ধরনের প্রোপাগ্যান্ডিস্ট মোরালিটি নাটকের উদাহরণ। নাটকের অগ্রগতির পথে ক্লাসিক্যাল নাটকের এবং রেনেসাঁর প্রভাব পরিলক্ষিত হতে শুরু করে, এটি অনস্বীকার্য। ইতালির ক্লাসিক্যাল নাটকের এবং রোমান ক্লাসিক্যাল নাটকের অনুসরণে ইংরেজি নাটকের জয়যাত্রা শুরু হয়। তারা সেনেকা, প্লোটাস এদের কাছ থেকে নাটক রচনার কাঠামো, পরিমণ্ডল, আঙ্গিক ইত্যাদি গ্রহণ করে ইংরেজি নাটকে পঞ্চমঙ্ক নাটকের কমেডির বিভিন্ন বৈশিষ্ট্যাবলী, ট্র্যাজেডির বিভিন্ন উপাদান প্রভৃতি যুক্ত করে। নিকোলাস উদালের লেখা র্যাল্ফ টয়েস্টার এবং একজন অনামী বা বেনামী নাট্যকারের লেখা গ্যামার গার্টনস নিডেল প্লটাসের কমেডির অনুকরণেই লেখা হয়। ট্র্যাজেডির ক্ষেত্রে সেনেকাকে অনুসরণ করে রচিত হয় রিচার্ড এডওয়ার্ড এবং ডেমন অ্যান্ড পিথিস। তাছাড়াও টমাস ক্রেস্টনের লেখা ক্যাম্বিসেস এবং আরও অনেক নাটক লেখা হয় পরে। ব্ল্যাঙ্ক ভার্সে রচিত টমাস স্যাকভিল এবং টমাস নর্টনের লেখা গর্বোড্যাক, এই গর্বোড্যাকের আরেকটা টাইটেল ফেরেক্স অ্যান্ড ফোরেক্স। ইংরেজিতে এটি প্রথম ট্র্যাজেডি নাটক, যার অনেকটাই প্রভাব বিস্তার করেছে শেক্সপিয়রের কিং লিয়ার নাটকের উপর। এই গর্বোড্যাক নাটকটাও সেনেকাকে অনুসরণ করে রচিত হয়। এলিজাবেথের যুগে নাটকের সর্বশ্রেষ্ঠতার স্বীকৃতি এবং শেক্সপিয়রের আবির্ভাবের পূর্বে ইংরেজি নাটককে এক দীর্ঘতম পথ অতিক্রম করতে হয়েছিল। শেক্সপিয়রের পূর্বসূরি নাটক রচয়িতারা ছিলেন অক্সফোর্ড এবং কেমব্রিজের গ্র্যাজুয়েট, তাদের বলা হতো ইউনিভার্সিটি উইটস।
অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত হওয়া পথে শেক্সপিয়রের বিজয় চক্র আবর্তিত হয়। শেক্সপিয়রের পূর্বসূরিদের মধ্যে উল্লেখযোগ্য হল জন লিলি, রবার্ট গ্রিন, জর্জ পিলি, টমাস লজ, টমাস কিড, থমাস ন্যাশ এবং ক্রিস্টোফার মার্লো। এই নামগুলো বললাম, এরা হলেন ইউনিভার্সিটি উইটস। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।